স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট বিয়ন্ড বিজনেসে। আমি রিয়াজুল করিম আছি আপনাদের সাথে। বাংলাদেশের কর্পোরেট জগতে কিছু নাম আছে যাদের পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। সৈয়দ আলমগীর সেই নামগুলোর মধ্যে অন্যতম। এফএমসিজি, মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস এবং কর্পোরেট লিডারশিপ, এই প্রতিটি জায়গায় তিনি শুধু কাজ করেননি, নেতৃত্ব দিয়েছেন, নতুন চিন্তা তৈরি করেছেন, পাশাপাশি বাজার বদলেছেন। এসিআই, আকিজ গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশের বড় বড় প্রতিষ্ঠান সহ একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানিতে তিনি ছিলেন সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে। হালাল ধারণাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, অ্যারোমেটিক সাবারের মতো ব্র্যান্ডকে মানুষের ঘরে পৌঁছে দেওয়া, এমনকি ফিলিপ কটলারের বিখ্যাত প্রিন্সিপালস অফ মার্কেটিং বইয়ে স্থান পাওয়া, এই সবই তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। আজ আমরা জানব একজন সাধারণ মানুষ কিভাবে অসাধারণ হয়ে ওঠেন, কিভাবে একটি ব্র্যান্ড মানুষের বিশ্বাসে পরিণত হয় এবং শূন্য থেকে কিভাবে তৈরি হয় সাফল্যের সাম্রাজ্য। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে আজকে সময় দিচ্ছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্যার, আজকে যে আলোচনাটা আমরা মূলত এখানে আলোচনা করতে যাচ্ছি আপনার বিজনেস কেরিয়ার নিয়ে। তো শুরু থেকে যদি আমরা শুরু করি, যে আপনি ছোটবেলায় আপনার শৈশবটা কেমন ছিল অ্যান্ড আপনার পড়াশোনা কোথায় করেছেন? আমার বাড়ি হলো নেত্রকোনা ডিস্ট্রিক্টে কেন্দুয়া নামক একটা উপজেলা আছে, ওখানে আমার আব্বা চাকরি করতেন। ওখানে আমি বেড়ে ওঠা এবং আমার এসএসসি পর্যন্ত আমি কেন্দুয়াতেই ছিলাম। আমি কেন্দুয়া প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, হাই স্কুলে পড়াশোনা করেছি। তো আমরা অনেকগুলো ভাই বোন, সেই জন্য আমার বড় 3 ভাই ছিল, তারা উচ্চশিক্ষিত। তাদের ভালো করে লেখাপড়ার কারণে আমি আমার নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার যে তাগিদ, এটা আমি ছোটোবেলা থেকে অনুভব করতে পেরেছি। আমার সবার বড় ভাই একজন ডাক্তার ছিলেন। উনি ইংল্যান্ডে বহু বছর কিংস হসপিটালের চিফ সার্জন ছিলেন। তারপরের ভাই ফিশারিজের ডাইরেক্টর, তারপরের ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো কাজেই আমার উপরে চাপ ছিল ভাইদের, আব্বা আম্মার, আর আমার নিজেরও প্রত্যাশা ছিল বড় হওয়ার। কাজেই আমি যে স্কুলেই পড়াশোনা করেছি সেখানে আমি প্রথম হতাম। কাজেই আমার লিডারশিপটা ওইভাবেই গ্রো করে হয়েছে। যেহেতু আমি প্রথম হতাম, সেহেতু আমি ক্লাস ক্যাপ্টেন থাকতাম। তারপর আমি স্কুলে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রতিদিন সকালে যে শপথবাণী গ্রহণ করতে হয় সব স্টুডেন্টদের, সেটা আমি নিজে কন্ডাক্ট করতাম। আমি নিজে বলতাম, আমার দেখা দেখি সারা স্কুলে ছাত্ররা বলতো। সে থেকে নিজের মনের মধ্যে একটা কনফিডেন্ট, আজকে ভাবি কনফিডেন্ট এবং প্রত্যয় যেটা আমার মধ্যে গড়ে উঠেছিল। পরবর্তীতে আমি এসএসসি পাশ করার পরে আর আমার বড় ভাই বললো যে না, তোমাকে একদম ঢাকায় নিয়ে ভর্তি করব। কারণ আমি লেখাপড়া ভালো ছিলাম, আর উনি ভেবেছিলেন যে ঢাকায় পড়াশোনা করলে অনেক কিছু জানতে পারবে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহে কোথাও আমাকে ভর্তি করেন নাই। যদি আমার ভাইরা কিন্তু ওই সব জায়গাতে পড়ে অনেক বড় হয়েছিল। আমি ঢাকায় চলে আসি এবং আমি কলেজের লাইফ, এবং ঢাকায় আমি কলেজ থেকে পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং আলটিমেটলি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে MBA ডিগ্রি অর্জন করি। তো এই ছিল আমার শিক্ষা জীবন। এবং পাশ করার সঙ্গে সঙ্গেই আমি অনেকগুলো জব পাই ভালো ভালো, এবং আলহামদুলিল্লাহ আমি কোনো জবে পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়নি, এটা হইতেই পারে। স্যার, মানে প্রথম জব কোনটা ছিল? আমি একটা ওষুধের কোম্পানিতে কাজ শুরু করি। ওষুধের কোম্পানির প্রতি আমার একটা বেশ ছিল, যে যেহেতু আমাদের নিজের একটা খুব বড় ওষুধের দোকান ছিল, আমার বড় ভাই ডাক্তার। তো আমি ম্যান বেকার নামে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যেটার নাম এখন সানোফি অ্যাভেন্টিস, এবং এখন বিশ্বের এটা একটা সবচেয়ে বড় কোম্পানি। বাংলাদেশ এখন আর নাই, চলে গেছে। তো এই কোম্পানিতে আমি জব শুরু করি এজ এ রিজিওনাল চিফ হিসেবে। আচ্ছা, যে চাকরিটা আমার MD সাহেব বলেছেন যে ওনার নিজেরও লাগিয়েছিল 15 বছর রিজিওনাল চিফ হতে, কিন্তু আমি প্রথম দিকে শুরু করতে পারি, মানে স্টার্টিং এ রিজিওনাল চিফ, কারণ আমি একজন MBA ডিগ্রিধারী ছিলাম। এবং আমার যেসব পরীক্ষা টরীক্ষা ওরা বিদেশিরা এসে নিয়ে এসে, তাতে আমার কোনোটাতে আটকাইতে পারেনি। তারা ভেবেছে যে ইজ কোয়াইট ক্যাপেবল এনাফ টু রান দি শো, অ্যান্ড আই ওয়াজ গিভেন দ্য অপরচুনিটি। তার মানে জবের শুরুতে যেমন একটা নরমালি যেটা হয় গ্র্যাজুয়েশনের পরে একটা স্ট্রাগল থাকে, সেটা আপনার ক্ষেত্রে ছিল না? পাইনি। আমি অনেক বড় জব দিয়ে চাকরি শুরু করেছি, কাজে আমার এইগুলি টের পাইনি। তাহলে স্যার একটা ব্যাপার জানার, আপনি তো আসলে IBA তে যেহেতু পড়েছেন,
আপনার কাছে মনে হয় যে একাডেমিক যে পড়াশোনাটা ছিল, এই পড়াশোনাটা আপনার জব লাইফে কতটা কাজে লেগেছে, বা আপনার এর বাইরে গিয়ে আবার কি নতুন করে শিখতে হয়েছে? অনেকটাই কাজে লেগেছে। আচ্ছা, আইবি আমাকে শার্পেন করে দিয়েছে এবং বিজনেসের 20টা সাবজেক্ট আমাকে পড়িয়ে মোটামুটি বিজনেস সম্বন্ধে একটা দক্ষতা দিয়েছে। এরপরে যেটা হলো যে আবার প্র্যাকটিক্যালি যে তখন একটু এদিক সেদিক করতে হয়, কিন্তু কথাগুলো ঠিক আছে, যেগুলি বলে শিখিয়েছিল সেগুলো অনেকগুলোই ঠিক আছে। হয়তো অনেকগুলো কাজে লাগে নাই, অনেকগুলো কাজে লেগেছে, নতুন কিছু একটু শিখতে হয়েছে। ওই কোম্পানিতে এসেও তো অনেক ট্রেনিং হয়েছে, অনেক সময় ট্রেনিং দিয়েছে আমাকে। এরা ইন্টারন্যাশনাল কোম্পানি তো পারফেক্ট ম্যানেজার তৈরি করে ওরা। আপনার কাছে আসলে কি মনে হয় স্যার, মানে এই সময়টা এসে কি মনে হয় যে সফলতা কি আসলে শুধুই সৌভাগ্যের ব্যাপার, নাকি আসলে এর পেছনে অন্য কোনো ফ্যাক্টর আছে? না, এটাতে সৌভাগ্য তো অবশ্যই, ভাগ্য তো আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আমি একজন আল্লাহর বিশ্বাসী লোক, আল্লাহর হুকুম ছাড়া তো বলে যে গাছের পাতাও নড়ে না, এটি সত্য কথা। তার মধ্যে আল্লাহ বলেছেন যে তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করলেই তোমাকে হেল্প করব। কাজেই শুধু ভাগ্য দেখে চলবে, ভাগ্য তো আপনার হাতে না, ভাগ্য আল্লাহর হাতে। তা আপনার প্রচেষ্টা থাকতে হবে। আমার প্রচেষ্টা ছিল অনেক। আপনার অ্যাকচুয়ালি স্যার কি মনে হয় যে একাডেমিকের পাশাপাশি কর্পোরেটে ভালো করার জন্য কি কি স্কিল সেট আসলে থাকা দরকার? প্রথমত এডুকেশন তো আপনার লাগবেই। যেমন ধরো একজন ডাক্তার যদি ডাক্তারি করে, ডাক্তারি পাশ করে ডাক্তার হয়, তো সে সব বুঝবে না। আবার অনেকে হয়তো ফার্মেসিতে ওষুধ বেচতে বেচতে ডাক্তার হয়ে গেছে, এইটার এটা মিলবে না। কাজে আমরা কিন্তু পড়াশোনাটা লাগবে। পড়াশোনা করার পর তখন ওই যে রোগী বুঝে ট্রিটমেন্ট দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। আপনি যখন সিচুয়েশনটা অ্যারেঞ্জ করবে, সেই সিচুয়েশনে আপনি কি ধরনের ডিসিশন দিবেন, কত কিউট ডিসিশন দিবেন এবং কত সাকসেসফুল ডিসিশন দিবেন, সেটার উপর নির্ভর করবে আপনার জীবনে কত বড় হবেন। আপনার ডিসিশন একবার ভুল হইতে পারে, দ্বিতীয়বার কোনো দিনের ভুল হবে না। লার্নিং ফ্রম ফার্স্ট রং, এবং সেই রংটা অনেক বড় হইতে পারবে না। কাজে এইগুলি কিন্তু অনেকগুলি সিস্টেমে অটোমেটিক্যালি বড় হয়। আপনি কি স্যার এমন কিছু শেয়ার করবেন যে আপনার ফার্স্ট রং বা এই ধরনের কোনো একটা বড় ভুল যেটা আপনার লাইফে ছিল? আমার লাইফে আসলে সত্যি কথা বলতে কি, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে, রং ডুইং আমার লাইফে খুবই কম। মানে এই করে ছোটোখাটো। এখন যদি বলেন যে আপনি কি ভুল করছেন, যে আমি, আমার বাচ্চারাও বলে, আমি বলি আমি একটা ভুল করেছি, আমি ভালো ছাত্র ছিলাম, আরও ভালো কোনো পড়াশোনা করলাম না। কত ভালো তো ছিলা। আমি না, আমার তো এরকম তো হওয়া উচিত ছিল যে বাংলাদেশে, সারা বাংলাদেশে আমি 1 নম্বর ফার্স্ট হয়েছি, এরকম আমার ছবিটা যেন ওই ডেইলি স্টার বা প্রথম আলোর ফার্স্ট পেজে আসা দরকার। তখন তো ছিল না, প্রত্যাশা ছিল না। এখন না, প্রত্যাশা ছিল না, এখন ভাবি ওইটাও তো সম্ভব। কারণ যারা ফার্স্ট হয়েছিল তাদের সঙ্গে তো পরবর্তীকালে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি একসাথে। দে আর নো বেটার দেন মি। আমি খালি একটাই হলো যে আমি পড়ি নাই ঠিক মতো, আরও বেশি। আর একটা হলো আমি ভালো স্কুলে পড়ি নাই, তারা বেস্ট স্কুলে পড়েছে। তারা হয়তো ফাইন্যান্স মিনিস্টারের মেয়ে আমার সাথে ছিল পাকিস্তান আমলে, তারপরে এদের এরকম। তো কাজেই ঠিক আছে, মাশাআল্লাহ, আমি যা করছি ভালো করেছি। আর আমার ফেইলিয়ারের যদি আপনি জিজ্ঞাসা করেন, দেয়ার ইজ ভেরি ফিউ। হ্যাঁ, একটা হয়েছে যে আমি সিএসপি হতে চাইছিলাম, তো সে দেশ স্বাধীন হয়ে গেল, তখন তো হইলো বিসিএস। আর বিসিএসে ফার্স্ট ব্যাচে আমি যেতে পারি নাই, কারণ আমি তো আমার তো কোনো হয় নাই, ডিগ্রি হয় নাই। তো কাজেই আমি ওটা বাদ দিলে পরে আর সেকেন্ড অনেক দিন পরে আবার হলো, তো সেটাতে আমি আর যেতে ইন্টারেস্টেড ফিল করিনি। আমি এমবিএ ভর্তি হলাম, আমি লাইনই পরিবর্তন, মানে সরাসরি কর্পোরেটে চলে। সরাসরি কর্পোরেট। এটা কি স্যার ছোট থেকে আপনার প্ল্যানিং ছিল? ছোট থেকে প্ল্যানিং ছিল আমি একটা সিভিল সার্ভেন্ট অফ পাকিস্তান হব, প্রথমে একটা এইচডি হব, এরকম টাইপের। এখন বর্তমান যে ডিসি, সেই ডিসি একটা তখন যে ফার্স্টে 22-23 বছর 25 বছর বয়সে আমি এরকম একটা পজিশন যাব। তো স্যার আরেকটা প্রশ্ন এখন আসে, আপনি তো ফার্মাসিউটিক্যালস দিয়ে শুরু করেছিলেন, তো পরবর্তীতে আপনার এসে আমরা দেখলাম যে একটা লম্বা সময় আপনি এফএমসিজিতে ছিলেন এবং এখানেই আপনি ভালো করেছেন, আপনার পারফরমেন্স ভালো ছিল। তো এই স্টোরিটাতে আমরা মানে একটা বড় বিষয় পাই, এটা হচ্ছে হালাল কনসেপ্টটা যেটা আপনি মার্কেটে নিয়ে এসেছেন। অ্যান্ড অ্যারোমেটিক তখন হচ্ছে মার্কেটে অন্যান্য যারা কম্পিটিটর ছিল তাদেরকে বিট করে অ্যারোমেটিক একটা ভালো পারফর্ম করে। তো এই স্টোরিটা যদি একটু বলতেন। না, আমি তো আসলে ফার্মাসিউটিক্যালে কাজ করতেছিলাম, তো আমার বন্ধুরা বললো যে ফার্মাসিউটিক্যালটা অনেক ছোট, তুমি আরও অনেক বড় পরিধিতে কাজ করো। তা আমি বললাম যে আমি তো ভালোই করতেছি, আমার প্রতি বছর প্রমোশন হয়। কইটা আমরা বাইরে থেকে তো বুঝতে পারি না, তোমার টোটাল কোম্পানির সেল কত, বেশি না। তো আমি তখনই ভাবলাম যে আমি শিফট করব টু এফএমসিজি। তো সাধারণত ওষুধের কোম্পানি থেকে এফএমসিতে এসে খুব ভালো করতে পারে না। তাও আমি বেশ সময়টা ওষুধের কোম্পানিতে করেছি, 16-17 বছর কাজ করার পর নতুন করে আবার
সব আনডান করে আবার শিক্ষাটা হয়তো আল্লাহর রহমত আমার উপরে ছিল, আমি এটা করতে পেরেছি। এবং আমার যে বস যিনি আমাকে নিয়েছিলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান, উনি পরে বলেছেন যে আমি প্রতিদিন তাকায় দেখতাম যে আপনি আসলে দেখে মনে হতো যে আপনি বুঝি এই ব্যবসাটাই অনেক দিন করেন। আপনি যে ট্যাবলেট, সিরাপ, ইনজেকশন এগুলি বেচতেন, এখন যে আপনি এসে ফ্যান বেচতেছেন বা কয়েল বেচতেছেন বা ব্যালান্স বেচতেছেন, এটা মনেই হয় না, মনে হয় যে এইগুলো আপনি আগে থেকে বেচতেছেন, কেমনে পারলেন? আমি বললাম যে সবই তো সেলস, আমি সেলস শিখেছি, এখন আপনি আমার যেটাই সেল করতে বলবেন সেটাই, সেই লাইনেই আমি সেল করতে পারবো এবং পেরেছি। কাজেই আমি তখন এফএমসিতে চলে আসলাম, যমুনা গ্রুপে জয়েন করলাম অ্যাজ গ্রুপ মার্কেটিং ডাইরেক্টর, এবং আমি এসে এখানে বড় বড় 5টা কোম্পানি করেছিলাম। মানে স্যার সেলস থেকে আপনি মার্কেটিং এ চলে গেলেন? না, আমি আগেই তো মার্কেটিং এন্ড সেলসের চিফ ছিলাম। আচ্ছা, ওষুধের কোম্পানি। আচ্ছা, ওখানে তো আমার 7টা প্রমোশন হয়েছে। তো করে আমি অলরেডি মানে আর কিছুদিন থাকলে তো এমডি হতাম। তাই আমি থাকলে এমডি টেমডি বাদ এসব দরকার নাই, আমার তো অনেক রাস্তা এখন খালি আছে, তার আমি কোয়াইট ইয়াং ম্যান। তো আমি তখন জয়েন করলাম যমুনাতে, এবং যমুনাতে তো হালাল সাবান দিলাম, অ্যারোমেটিক নামটাও আমার দেওয়া। আচ্ছা, তারপরে আপনার ওয়েল্ডিং ইলেকট্রোড দিলাম, তারপরে প্যাগাসাস শুজ দিলাম, প্রথম প্যাগাসাস শুজ দিয়েছি, যেটা বাটাকে প্রথম কন্টেস্ট করতে পেরেছে। এবং পরে সাবিং, স্পিনিং মিল, নিটিং, ডাইং, এই লাইনটাও অ্যাড করলাম। এটা স্যার আরেকটু যদি এইভাবে জানতে চাই যে হালাল যে কনসেপ্ট আপনার, এটা আসলে কিভাবে আপনার মাথায় আসলো? না, এটা আমার মাথায় আসলো এই জন্য যে মানুষ যতই সাবান আমারটা পছন্দ করুক, যদিও সাবানের গন্ধ, সাইজ, গেট আপ অনেক সুন্দর হয়েছিল লাগছে চাইতে, কিন্তু আমি ভাবছি যে মানুষ এরপরও কিনবে না, কারণ এটা অনেক বছরের পুরাতন অভ্যাস। আমাকে ইউনিলিভারের চেয়ারম্যান বলছে যে তোমার মা যখন হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, ওনাকেও কিন্তু লাক্স সাবানে গোসল করানো হয়েছে, তোমাকে তো করানো হয়েছেই, কাজে এটার সঙ্গে ফাইট করতে আইসো না, সারা ওয়ার্ল্ডে কেউ পারে নাই। এই আমি আমার জিদ লাগলো, আমি দেখি কি একটা বুদ্ধি বের করতে হবে। এই বুদ্ধি বের করলাম যেটা আমারটা হালাল, কারণ ওদেরগুলো বানাতো অ্যানিম্যাল ফ্যাট থেকে, অ্যানিম্যাল ফ্যাটের মধ্যে শুকরের চর্বি, গরুর চর্বি, তিমি মাছের চর্বি এবং মেনি আননোন অরিজিন, আর আমারটা ছিল ভেজিটেবল ফ্যাট থেকে। কাজে এটাকে আমি একটা কায়দা করে বললাম এটা 100% হালাল, আর ওগুলো হারাম, ওইভাবেই আর কি এটা অটোমেটিক্যালি হারাম হয়ে গেল। হারাম হয়ে গেল। তো এটা তখন আপনার কেন মনে হলো যে এই হালালটাকে আপনি ব্র্যান্ডিং করতে গেলে তখন এটা মানুষজন অ্যাকসেপ্ট করবে? এটা আপনার এই কনফিডেন্সটা কিভাবে আসলো? আমার দেশে মানুষ তো ধর্মপ্রাণ, জি, এবং আমরা ধর্মের জন্য যথেষ্ট যত্নবান, আর আমার কথাটা ছিল সত্য, মিথ্যা কথা বলে বলতাম না। মিথ্যা কথা বলে অল্প দিন চালানো যায়, এরপরে এটা মানুষ বিরাট রিভলভ করে। আর সত্য কথাটাই আমি একটু অন্যভাবে বললাম, হালাল দিয়ে বললাম। তো আমি ভেবেছি যে আমার দেশের মানুষের ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে যদি বলি যে আপনি শুকরের চর্বি কি গায়ে মাখবেন, ওরা বলবে না মাখবো না, কাজেই এটা অ্যাকশান করবে। ইভেন মানুষ যখন জানাজা পড়ছে তার বাবার বা মায়ের, হালাল সাবান দিয়ে গোসল করে, হ্যাঁ, ওইরকম পর্যন্ত কিন্তু এটা হয়েছে। এটা আমি আই বিকেম সাকসেস। এটা কি স্যার আপনার মনে আছে যে এক্সাক্ট ফিগারটা কি মনে আছে যে কত টাকার প্রোডাক্ট আপনারা সেল করতে পেরেছেন হালাল কনসেপ্টের উপরে? ওইটা বললাম না, থাউজেন্ডস অফ ক্রোর্স। আমাকে যমুনা ফিউচার পার্ক হয়েছে, ওনার যিনি মারা গেছেন উনি বলছেন যে আপনি একদিন দেখে এসেন ফিউচার পার্কটা, এটার মধ্যে আপনার ঘামের গন্ধ আছে, বিকজ ইউ হ্যাভ আর্ন লট অফ মানি ফর মি ফ্রম দিস মেনি প্রজেক্টস আর কি, ইনক্লুডিং। এটা স্যার আরেকটু জানতে চাই যেটা এটা কত বছর আপনারা মার্কেট লিড করেছিলেন তখন? এই অনেক বছর, আমি চলে যাওয়ার পরও 2-1 বছর আমি তো চলে গেলাম। আচ্ছা, আচ্ছা, আমি তো আর বললাম যে ওনার অনেক লাভ হচ্ছে, আমার তো কিছু হচ্ছে না। আচ্ছা, উনি আমাকে অনেক কতগুলি কমিটমেন্ট ছিল, ওই কমিটমেন্টগুলো হয়তো উনি রাখতে একটু ডিলে করলেন, তাই বললাম না ঠিক আছে, আমরা তো কর্মী লোক, আমি তো আর মালিক না, এবার আমি চলে যাবো এসিআইতে। এসিআইতে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে জয়েন করলাম। আচ্ছা। তো স্যার আরেকটা ব্যাপার যে আমরা এই হালাল কনসেপ্টটা আমরা নিজেরা বইতে পড়েছি, ফিলিপ কটের প্রিন্সিপালস অফ মার্কেটিং, এই বইটাতে আসলে কিভাবে ইনক্লুড হলো বা আপনাকে কি জানানো হয়েছে? আমাকে জানানো হয়েছে ইনক্লুড করার পরে। আচ্ছা, আমাকে বলছে যে তোমার নাম এবং তোমার এই কাহিনী এই কটলারের প্রিন্সিপাল অফ মার্কেটিং বই এত নম্বর পাতায় লিপিবদ্ধ হয়েছে, বইটি বাজারে এখন আসছে, দি বুক ইজ ইন দ্য মার্কেট প্লেস, হ্যাভ ইউ সিন ইট? হ্যাভ ইউ সিন ইট? ইতি হলো কটলার্স ফাউন্ডেশন, ইমেইলে আমাকে জানাইছে, এই আমি জানলাম। তো স্যার এখন আরেকটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে এফএমসিজিতে বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে লোকাল, তারা খুব একটা ভালো করতে পারছে না বর্তমান প্রেক্ষাপটে। ওই দিন শেষে ঘুরে ফিরে মাল্টিনেশনাল কোম্পানিগুলো ভালো করছে, এটার পেছনে আসলে কারণটা কোয়ালিটি,
এসে সাস্টেনেবল কোয়ালিটি দেয় না, তো হয় জানে না আর না জেনেও দেয় না, এই জন্যই টিকতে পারে না। এফএমসিজি বলেন, যে কোনো জায়গায় বলেন, আই ডোন্ট কেয়ার এনিবডি, আমি তো কাউরই কোনোদিন ভয় করি নেই। এই মাল্টিন্যাশনাল, যত বড় মাল্টিন্যাশনাল হোক, ইউনিলিভারের মানে এই যে একটু আগেও ওনার চেয়ারম্যানের সঙ্গে আমি একটা অনুষ্ঠান করে আসলাম, ইউনিলিভারের ইতিহাসে নাই কারোর সঙ্গে এভাবে হারতে। এটা কিন্তু আমরা বাংলাদেশে স্টপ করাই দিচ্ছি তাকে, যার কারণে কটলার সাহেব এটা লিখতে বাধ্য। উনি বলছেন যে এটা আপনি দেখেছেন যে এটা লিখেছে যে ইটস এ ক্লেভার পজিশনিং অফ মিস্টার আলমগীর, আমার নাম দিয়ে দিচ্ছেন একদম। তো এটাকে আমরা আটকাইতে পারছি। তো এটা কিন্তু আমি মনে করি আমারও 4টে হাত পা আছে, ওদেরও আছে। মাই ব্রেইন হ্যাজ গিভেন বাই আল্লাহ, তারটা আল্লাহ দিছে। আমারটা আমি কালচার করি না, এই জন্য পারি না। আমি সাহসী না, এই জন্য পারি না। আমি গরিব দুর্বল, এই জন্য হয়তো আমি পারি না। কিন্তু আসল তত্ত্ব না, এটা তো গরিব আর দুর্বলের কোনো ব্যাপার না। এটা ব্যাপারটা হলো আপনার বুদ্ধির, আপনার জ্ঞানের, এবং সেই জ্ঞানকে চর্চা করার। সেটাই আমি করেছি, এখন আমি করি তা। আমি বহুত মাল্টিস, আপনি দেখেন আমি এসির থাকাকালীন ডেটল ডেটল সব উড়াই দিছি। মর্টিন তো নাই বাংলাদেশে, সব এসিআই, বুঝছেন। আমার সঙ্গে তো রেকিট বেলকাই তো কিছু পারে নাই করে। আমি আর কিছুদিন থাকতাম, যদি অ্যারোমেটিক আমি কন্টিনিউ করতাম, বিলিভ ইট মি 10 ইয়ার্সের মধ্যে অনেক বিপদে পড়ে যেত ইউনিলিভার, এই দেশ থেকে উঠে যেতে হইতো। কারণ আমি একটার পর একটা আঘাত করতে থাকতাম। কারণ ওই ইউনিলিভার কি স্যার কখনো অফার করেছিল আপনাকে তাদের? না, ইউনিলিভার তো আমার করবে, বিকজ আই এম দেয়ার সিরিয়াস এনিমি। আমি করলে তো আমি যাবো না। আর স্যার আরেকটা ব্যাপার হচ্ছে পিএনজির বর্তমানে যে বিষয়টা আমরা নিউজে দেখছি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল তারা দে আর লিভিং বাংলাদেশ, তো এটার রিজনটা কি? প্রক্টর গ্যাম্বল আছেই কোথায়? প্রক্টর গ্যাম্বলের তো এখানে কিছু তৈরি করে না। আর ইম্পোর্টেড প্রোডাক্ট একজন ইম্পোর্টার আনতো, এমজিএইচ গ্রুপ আনতো, হ্যাঁ আনে না, এগিয়ে চলেও তো না এখানে, আমি দেখি না তো। বাট ডু ইউ নো দ্যাট প্রক্টর গ্যাম্বল ইজ ওয়ার্ল্ড নাম্বার 1, ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি, কিন্তু বাংলাদেশে তো অপারেশন নাই। আচ্ছা, এখানে কোনো ফ্যাক্টরি নাই, এবং এটা ওরা নিয়ে কাজ করলেও আমরা এখানে করতে পারতাম। কিন্তু আমি ওরা নিয়ে কাজ না করে আমি কলগেটকে নিয়ে কাজ করছি, কলগেটের এখানে জয়েন্ট ভেঞ্চার হয়েছে। বিষয়টা কি স্যার অ্যাকচুয়ালি এমন যে পিএনজি হাই এন্ড কাস্টমারদেরকে টার্গেট করছে, বা ইউনিলিভার একটু মিড রেঞ্জ বা লো? না, পিএনজির সব রেঞ্জই আছে। ওর ক্র্যাশ টুথপেস্ট আছে, তার সাবান আছে, তার সব ধরনের প্রোডাক্টই আছে। বাট পিএনজি ওয়ার্ল্ড ওয়াইড তার ফুড আছে, তো ফুডে খুবই স্ট্রং। আচ্ছা, ফুড মানে ওই যে আপনার আর কি চিপস টিপস এসব নিয়ে, তো ওইগুলোতে সে স্ট্রং আছে। অতএব নাম্বার 1 কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার 2 উড বি ইউনিলিভার, নাম্বার 3 উড বি কলগেট। রিসেন্ট টাইমে আবার আমরা যেটা দেখতে পাচ্ছি স্যার, বাংলাদেশের মার্কেটে ইউনিলিভারও একটু স্ট্রাগল করছে, হয়তো ইকোনমিক কন্ডিশনের কারণে হতে পারে। ইকোনমিক কন্ডিশন, বাটাও দেখছি যে রিসেন্ট টাইমে হচ্ছে তাদের ফল করছে। তো এটার পেছনে অ্যাকচুয়ালি এটা কারণ হলো, দেখেন মাল্টিন্যাশনাল কোম্পানি তো একটা কালচারের নিচে যেতে পারে না। দে আর টু পে হাই স্যালারি টু দেয়ার স্টাফস, দে আর টু মানে অল কাইন্ড অফ নিয়ম কানুন, কমপ্লায়েন্ট, দে হ্যাভ টু বি ভেরি কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্স করতে যে তারা কিন্তু, আর বাঙালি আমাদের কিন্তু এখানে তো কিন্তু শর্টকাট মারার সুযোগ আছে, কমপ্লায়েন্স একটু কম। হ্যাঁ, এরা শর্টকাট মারার কোনো সুযোগ নেই, কাজে এদের প্রফিট মার্জিনটা কমে যায়। আবার প্রফিটও মানে এইরকম প্রফিট যদি এখানে করে যে তার হেড অফিস নট ইন্টারেস্টেড টু কিপ দিস মানি, সো মাচ অফ ইনভেস্টমেন্ট টু আর্ন অনলি ফিউ। তার পৃথিবীতে বহু দেশ আছে যেখানে তারা বেটার করতে পারে। এই বাংলাদেশি একটা দেশ না, অনেক দেশ আছে যেখানে তারা বেটার করতে পারে। তো স্যার বাংলাদেশের এফএমসিজি সেক্টরে আপনার কি মনে হয় যে আনটাচড কি আছে এখনো, যে এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে? এটা তো হলো আমরা মার্কেটিয়ারদের কাজই হলো এটা খুঁজে বেড়ানো, আনটাচড কোথায়, আপনার নিডটা কোনটায় ফুলফিল হয় নাই, অথবা আপনার নিডটা এরোজই হয় নাই। এই যে আপনি গলায় টাই দিয়েছেন, এই টাইটা তো আপনি প্রথম দিন ছিল না, এটা তো একদিন হয়তো দিছিল যে শীতের দেশ, এখানে একটু কলারটা বন্ধ রাখার জন্য প্রথম বন্ধ রাখছিল, হয়তো বন্ধ রাখার পরে হয়তো টাইটা লাগাইছে যেদিন দেখলে একটু ভালো দেখা যাবে। তো এইভাবেই তো হয় জিনিসটা বুঝছেন না? তো এই যে এটা প্রতিনিয়ত ব্যাপার, এটা হঠাৎ করে আজকে বলার মতো জিনিস না। যেমন ধরেন আমি লবণ আছে হঠাৎ করে আমি সাদা দবদবা লবণ দিচ্ছি, সে সল্ট কেন দিছি? যে ওই লবণের মধ্যে ময়লা, এই লবণের মধ্যে ময়লা নাই। কাজেই কেন ময়লা তখন ছিল? কারণ এটা রিফাইন করার মতো ক্ষমতা কোনো ফ্যাক্টরি ছিল না। সেই ফ্যাক্টরি আমি কিনেছি, কিনে অনেক সংগ্রাম করতে হয়েছে, কারণ আমার দেশে লবণে অনেক ময়লা,
গাছের Right, সিড আছে, বেশি ক্যালসিয়াম আছে, বা তার ম্যাগনেসিয়াম বেশি আছে, এইসব সরায় টরায় দিয়া একটা পিওর সল্ট। কাজেই এইটা কিন্তু করা হলো। এরকম অনেক প্রোডাক্ট আছে বাংলাদেশে যেগুলাকে প্রোডাক্ট আছে কিন্তু আর সুন্দর করার সুযোগ আছে। মশলাগুলা, আমাদের মশলাগুলো এখনও দেখেন, আজকে নাম না বলে বলি, নাম করা কোম্পানির মশলাগুলো আজকে কিনেছেন ভালো, পরের মাসে কিনতে গেছেন ওই কোম্পানির ওই প্রোডাক্টটাই অন্যরকম, বিকজ হি হ্যাজ ইউজড অ্যানাদার র মেটেরিয়াল। তো কাজে কোনো ইয়ে নাই তো এখানে, যে Quality controlling টা হচ্ছে কোয়ালিটি আসলে। কন্ট্রোল আছে কিন্তু সাস্টেনেবল না, রাখতে পারে না। এই জন্যই অনেক কিছুই করার আছে, ব্র্যান্ডিং এর ব্যাপার আছে, অনেক কিছু মানে ব্র্যান্ড করার মতো আছে। মানে এখানে কি স্যার কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে এমন যে আমরা লাইক ইউনিলিভারের নাম শুনলে বা পিএনজির নাম শুনলে, জিএনজির নাম শুনলে আমরা এইভাবে একটু ডাইভার্ট হই? না, ডাইভার্টের কারণ আছে তো, কারণ তারা জানে, আমরা জানি যে তার কাছে লোয়ার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, তারা একটা কোয়ালিটি মেনটেন করে, কোয়ালিটি কন্ট্রোল করে। কাজে এই জন্যই, এবং আমি একজন লোকাল কোম্পানি হিসাবে এইটাই সারা জীবন পরে করতে চেষ্টা করছি যে ইয়েস আই ডু মেনটেন সেম থিং। খাইয়ে দেখো আমারটা, আমার আটা ময়দা সুজি খেয়ে দেখো, এইসব এনি কাইন্ড অফ। আমার লবণ, এসিআই লবণ, আমি বলতাম বা বলি যে ওয়ার্ল্ডের যে কোনো লবণের সঙ্গে তুমি চেক করতো, লবণ তো লবণই, এবং এই লবণ 100% ডার্ট ফ্রি, ওইটাও 100% ডার্ট ফ্রি, এটা প্রপারলি আয়োডাইজড, ওইটাও প্রপারলি আয়োডাইজড। হোয়াট ইজ রং? আমারটাতে ময়েশ্চার ধরে না, ওইটাও ময়েশ্চার ধরে না, সেম। ওইরকম কোয়ালিটি ছিল না, তো কোয়ালিটি আমি আনলাম, আইনে তারপরে আমি চ্যালেঞ্জ করলাম। স্যার আবার ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা যেমন কিছু ইন্টারন্যাশনাল নিউজ পেপারে দেখলাম রিসেন্টলি, ইউরোপে হচ্ছে কয়েকটা কান্ট্রিতেই নেসলের কিছু প্রোডাক্টে হচ্ছে তারা জার্ম পেয়েছে, এবং ওই প্রোডাক্টগুলো বিশেষ করে চকলেটস বা আদার্স যে প্রোডাক্টগুলো, ওরা কিছু ইভেন ল্যাকটোজেন, যে বাচ্চাদের খুব পপুলার একটা পাউডার মিল্ক, তো এটা কিন্তু তারা ব্যান করেছে ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে। হতে পারে কি কারণে, কোন দেশের মেটেরিয়াল ইউজ করেছে। আমরা কিন্তু স্যার আবার ওই নেসলেকে বাংলাদেশি স্ট্যান্ডার্ড ধরছি যে নেসলে অনেক ভালো একটা আমরা কি প্রোডাক্ট, করছি না, নেসলে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ফুড কোম্পানি, রাইট? এটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ফুড কোম্পানি। তার মানে সে আমার, কিন্তু আমার আর্টস রিভেল, কিন্তু তার জন্য আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, ওরা কিন্তু বিশ্বে এক নাম্বার। তাদেরও তো স্যার কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি হচ্ছে একটা না। ব্যাচের হয়তো নষ্ট হয়েছে, আচ্ছা, একটা ব্যাচের হয়তো নষ্ট হয়েছে কোনো কারণে, কোনো এটা তো আমি বলতে পারি না, না জেনে বলতে পারবো না। তাহলে স্যার এই জায়গাটা আসলে এই আমাদের বাংলাদেশে এফএমসিজিতে ইমপ্রুভমেন্টের জন্য আসলে কি করণীয় এখন, যারা কোয়ালিটি প্রোডাকশনে আছে? again quality and quality control, quality of everything, quality of raw material, quality of processing, quality of preservation, quality of packing, all. স্যার যারা এই যে ইয়াং এন্টারপ্রেনার, আমরা এখন দেখি যে কমার্স বেসড অনেক বিজনেস হয়, ফেসবুকে একটা অনলাইন পেজ ওপেন করে হচ্ছে প্রোডাক্ট সেল করছে। বিশেষ করে এখন দেখছি যে আমরা স্পাইসেস নিয়ে কাজ করে অনেকে, বা হচ্ছে আদার্স যে বিষয়গুলো বাইরে থেকে ইম্পোর্ট করে করে কিছু শ্যাম্পু আনে, সাবান আনে, সেল করে। তো এদের জন্য আসলে আপনার পরামর্শ কি হবে? এগুলো তো ছোটখাটো ব্যবসা, ওদের তারা তো স্যার বড় হতে পারে যদি বড় হতে পারে, গাইডেন্স কিন্তু পায়। না, গাইডেন্স পারে এটা না, ওদের তো অর্থ মার্কেটিং করার সুযোগ নেই, ওর ডিস্ট্রিবিউশন শুধু। কারণ ও তো আর প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের একটা শ্যাম্পু হয় না, ও বলবে না হেড অ্যান্ড শোল্ডার আইনে বিক্রি করবে, সে বলে আমার কাছে হেড অ্যান্ড শোল্ডার আছে, মানে হেড অ্যান্ড শোল্ডারের কী গুণাগুণ এটা ও বলবে না, কারণ ওর দরকার নাই তো, এবং ওর ওই টাকাও নাই, বুঝছেন না? কাজে ইটস এ ট্রেডিং বিজনেস। হ্যাঁ, ট্রেডিং করতে করতে একদিন হয়তো ম্যানুফ্যাকচারিংয়ে যাবে, বুদ্ধি হতে পারে, এরকম অনেকেই করছে। এখন যদি স্যার এমন হয় যে একজন টার্গেট করলো যে সে 100 crore ভ্যালুয়েশনের একটা এফএমসিজি ব্র্যান্ড করতে চায় বাংলাদেশে, তাহলে আপনার মতে যেহেতু টাকার প্রসঙ্গটা আসলো, যে কি পরিমাণ টাকা আসলে ইনভেস্ট করতে হবে বা কি পরিমাণ সময় তার লাগতে পারে? না, 100 কোটি টাকা নিয়ে আমার কাছে আলাপ করে কোনো লাভ নেই। ইফ ইউ ওয়ান্ট টু টক টু মি, ইউ টক অ্যাবাউট ফিউ থাউজেন্ড করোড়, ওকে, 4,000 5,000 করোড় টাকা আপনি বলেন, তাহলে আমি একটা বুদ্ধিবার্তায় দিতে পারবো। জি স্যার, হ্যাঁ, আমরা 1000 crore না, 1,000 করোড় হবে না, 4,000-5,000, দেন ইউ বিকাম এ গ্রুপ অফ কোম্পানি। ওকে, You produce your daily commodity product, you are at no risk. You produce rice, মানে convert rice, মানে আপনি চাল করেন ধান থেকে, মোস্ট এফিশিয়েন্ট মেশিন দিয়ে, যাতে করে একদম ফার্স্ট ক্লাস চাল বেরোয়। আপনি লবণের ফ্যাক্টরি করেন, আপনি একটা তেলের ফ্যাক্টরি করেন, সয়াবিন তেল দেখেন বাজারের মধ্যে খালি নাই, চিনির ফ্যাক্টরি করেন। সয়াবিনে তো স্যার হিউজ কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশন কোথায়, এখন তো বাজার নাই, আছে তো 2-3টা ব্র্যান্ড, হ্যাঁ 2-3টা ব্র্যান্ড।
এখানে কি স্যার সিন্ডিকেটের কোনো হিউজ ব্যাপার আছে কিনা, কম্পিটিশন স্যার? বাট হিউজ কনজাম্পশন। স্যার আমি দেখি যেমন অনেকে যারা নতুন বিজনেস স্টার্ট করে তারা বড় কিছু ফ্যাক্টরি থেকে হচ্ছে তেল এনে তাদের নামে ব্র্যান্ডিং করে মার্কেটে ওটা তো সে ছাড়ছে। ইনভেস্ট করে নাই। রাইট স্যার, হ্যাঁ আমি এটাই বলছি যে এখানে কি স্যার কোনো সিন্ডিকেটের ব্যাপার না, আছে কিনা? সিন্ডিকেটের ব্যাপারটা সবসময় থাকবে। কয়েকজন 3-4 জন থাকলে তো কই ভাই আজকে রাখেন, কয়েকদিন বিক্রি করেন না, এই তেল বেচেন না। এখন কত 97, এই যে তেল 110 টাকা উঠুক, তারপর আমরা 110 টাকা দামে দিয়ে দিব। আচ্ছা, বুঝছেন, এরকম করে ওরা করবেই। গভর্নমেন্ট যদি কন্ট্রোল না করে তা করতেই থাকবে, লাভ কে না চায়। আরেকটা ব্যাপার স্যার জানতে চাই, এটা খুব এখন আলোচনা হচ্ছে যে ইউএস বাংলাদেশে যে ট্রেড এগ্রিমেন্ট হলো, এই ট্রেড এগ্রিমেন্টে আসলে আমরা কিভাবে বেনিফিশিয়ার হব? আমরা কোনো বেনিফিশিয়াল হই নাই মনে হচ্ছে আমাদের, এবং বরং কিছু কিলিং দিয়েছে, শর্ত দিয়েছে। যেমন ধরেন আমি দেখলাম, আমি এখনো পুরোটা পড়ি নাই, শুনতেছি এরকম যে আপনি এগ্রিকালচারের প্রোডাক্ট কিছু এত টাকার আপনি অবশ্যই প্রতি বছর আমেরিকাতে ইম্পোর্ট করবেন। তো এগ্রিকালচার প্রোডাক্ট বলতে কি বোঝায়? চাল আনবেন, ডাল আনবেন, না যে পেঁয়াজ আনবেন। তো আমেরিকা অথবা তারা যেটা সেল করতে চায় সেটা, ওইটাই তো ওরা বেচতে চাইবে, এগ্রিকালচার প্রোডাক্ট তো ওইটাই। রাইট। কারণ পেঁয়াজ তো এখানে 40 টাকা কেজি, ওরা যদি কাছ থেকে আনলে 400 টাকা কেজি বেচতে হবে। কাজে ইট ইজ এ কিলিং ওয়ান। এবং আমি জানি না কেমনে এটা ইউনুস সাহেব করলেন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে। এখন আবার উনি বলতেছেন যে বড় বড় পার্টির নেতারা জানে এটা, জানে। হ্যাঁ, এবং যে বড় বড় পার্টিতে তেমন কিছু বলতেছে না। এটা তো মানে আমেরিকার সাথে চুক্তিটা তো কেটে আসাটা খুব কঠিন। কিলিং কিছু কিছু তাহলে স্যার এটা আসলে এখান থেকে বের হয়ে আসার কি কোনো ওয়ে? আমি এটা বলতে পারবো না, পড়াশোনা না করলে এটার পরে। আর গভর্নমেন্ট যেমন ধরেন কোনো গভর্নমেন্ট উড লাভ টু বি স্ট্রং অন দ্যাট, আই ডোন্ট কেয়ার আমেরিকা অর নট। তো এরকম অনেক করা যেতে পারে। এখন এটা কার কত সাহস আছে, কার কত কূটনৈতিক বুদ্ধিমত্তা আছে জানি না। এবং নিশ্চয়ই ইউনুস সাহেবের বুদ্ধিমত্তা নাই যে আমেরিকার থামানো যায়। তাহলে আমার নিজের দেশ, ওনার তো আর কোনো ইয়েই নাই। এটা কি স্যার ওনার ইন্টেনশনাল ছিল? ওনার তো কোনো অব্লিগেশনই নাই। হয়তো কথা বললে বলতো, আমি মতো বলতে ভাই আমি দেশের কিছু না, আমি কয়েকদিন ইন্টারিম গভর্নমেন্ট আসি, আমি এই কয়েকদিন পরে চলে যাবো। আর তুমি যদি কথা আমি এখনই যাই, কারণ আমাকে দিয়ে চুক্তি করাই আমার সারা জীবন গালি দিবে। না, আপনার কি মনে হয় স্যার এটা কি মানে এই পরিকল্পনার একটা অংশ ছিল ডক্টর ইউনুস, নাকি উনি হলো এটা বাধ্য হয়ে করেছেন? এটা আমি কেমনি বলবো, মানে আপনার ধারণা কি স্যার? ইউনুস সাহেব বলতে পারবে, মেবি বোথ। ওনার তো আমেরিকার সঙ্গে খাতির রাখার খুব ইচ্ছা আছে, আমেরিকার খুশি করার জন্য একটু কিছু করলো হয়তো। নাইলে যদি বলতো যে আমি কিছুই সই করবো না, কি হইতো? ওরা দখল করে ফেলতো, আমার দেশ দখল করতে পারতো। এখন স্যার আরেকটা ব্যাপার আছে যেটা বাংলাদেশে আমরা দেখি যে যারা বিজনেস করে, পার্সোনালি আমিও বিজনেসম্যান, তা আমরা অনেক ডিফিকাল্টি ফেস করি। লিগেল যে সার্টিফিকেশনগুলো আছে বা কাস্টমসের কথা যদি বলি, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে অনেক ডকুমেন্টসের দরকার পড়ে। সো এটা আমরা দেখছি যে কান্ট্রিগুলো চাচ্ছে বিজনেসম্যানদেরকে একটু ফ্যাসিলিটেট করতে বা বিজনেসটাকে একটু সহজ করে দিতে, লাইক চায়নার মতো বা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার মতো, তারা কিন্তু দেখা যাচ্ছে একটা পোর্টালের মধ্যে সবগুলো সার্টিফিকেশন অ্যাভেলেবল করে দিচ্ছে বা প্রক্রিয়াটা অনেক সহজ করে দিচ্ছে। অ্যান্ড এই সেক্টরগুলোতে, এই জায়গাগুলোতে করাপশনটা কিছুটা কম, যদি অন্যান্য সেক্টরে থাকে। তো এটা আপনার পরামর্শ কি হবে সরকার? এটা তো সরকার আরো ইজি করে দেওয়া উচিত। মানে অনলি যদি যে কাগজের মধ্যে কোনো রকম অন্যায় নাই, যে কাগজের মধ্যে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, এটা তো অনেক ইজি করে দেয়। আরো এনকারেজ করা উচিত যে ইউ ট্রেড, ইউ সেন্ড মোর প্রোডাক্ট টু অ্যাব্রড অ্যান্ড আর্ন মানি। এটা তো বিদার কাজ, এটা তো করে না কিছু, তো কিছুই করে। কোনো রকম ইনভেস্টমেন্ট দেখি না, কোনো রকম ইনভেস্টমেন্টকে প্রমোট করতে দেখি না। একবার সারাটন হোটেলে কয়েকদিন কাঁপায়া টাপায়া, এই দিক দিয়ে সারাটন হোটেলে কাঁপায়, আর ওই দিক দিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানির অফিসগুলো ভাঙে, মানে একই দিনে। তো এরা কি দেশে ইনভেস্টমেন্ট দিবে? এদিন কি জন্য এইসব করা আমি নিজে বুঝতে, এই জন্য বললাম আমার মানে খুবই দুঃখ যে ইউনুস সাহেবের সবাই যে সবগুলি হয়েছে, যে রিক্রুটমেন্টগুলো করেছে, এগুলো প্রত্যেকটার মধ্যে একটা করে কারণ আছে। আপনি যে কোনো মিনিস্ট্রি বলেন, যে কোনো অথরিটির চিফ বলেন, সবগুলো কোনো কারণে হয় বন্ধুর হয়েছেন, মেয়ের জামাই, না হয় আমার ফ্রেন্ড, না বুড়া সব 80 বছর 80+, নিজে বৃদ্ধ, আরো বৃদ্ধ লোকজনকে নিয়ে আসছে, যার কারণে আজকে এই যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে কি স্যার আপনার মনে হয় কিছুটা পরিবর্তন হয়েছে? অবশ্যই পরিবর্তন হচ্ছে। আমাদের যে প্রাইম মিনিস্টার ভেরি ইয়াং ম্যান, 100টা ভুল ধরতে পারবেন, ধুইলেন না এখনই, আরো 6 মাস যাইতে দেন, 1 বছর যাইতে দেন। উনি তো
আগে প্রাইম মিনিস্টার ছিলেন না, রাইট। আগে মিনিস্টারও ছিলেন না, এমপিও ছিলেন না। ওনাকে গাইড করার মতো ওনার আম্মাও মারা গেছেন, জি। ওনার আব্বা নাই, একটা ভাই নাই, তাই না? কাজে তার গাইড তো আমরা। তো একটু সময় দিতে হবে যাতে করে উনি সব কিছু বুঝে উঠতে পারেন। কিন্তু এর পর্যন্ত কোনো কিছু খারাপ করেন নাই আমার দৃষ্টিতে। ওনার ড্রেস দেখেন, কেন এই ড্রেস পড়তেছে এটা যে বোঝাচ্ছে যে আমি তোমাদেরই লোক, আমি কিন্তু এই শ্রেণীর লোক নাই যে আমাদের টাইটুই বেরিয়েছি, আমি ওই শ্রেণীর লোক যেটা গ্রামের কৃষক এরা আছে। তো আমি তো লুঙ্গি বেরো করতে পারি না, এই জন্য একটা প্যান্ট পরছি আর শার্টটা তোমার মতোই পরছি। আর একটা দেখাচ্ছে দেখেন সিম্পলিসিটি, রাস্তাঘাটে চলতেছে, এত তার কোনো সিকিউরিটি লাগে না, তার এত কিছু লাগে না, তার বলে আবার গিয়ে তারা ধরতেও পারবেন না, সেই দিক দিয়ে আবার সে ঠিক আছে। অতএব আমার মনে হয় যে আমরা সময় দিই। কার্ডগুলো দিচ্ছে, কার্ড নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। হ্যাঁ, যদি এটা খারাপ হয় তখন বোঝা যাবে। এখন ধরেন ফ্যামিলি কার্ড দিয়েছে, সেটার মাধ্যমে তো কিন্তু উনি 1.34 লাখ ক্রোড় টাকা লাগবে এক বছরে। তো ওইটা তো যারা টাকাটা দিচ্ছে গরিব মানুষ কিন্তু টাকাটা পকেটে রেখে দেবে না। আমারও যদি এই টাকা দেয় 2 লাখ টাকা বা 2 কোটি টাকাও দেয়, তা আমি কিন্তু রেখে দেবো, আমি কিন্তু খরচ করে ফেলবো না। কিন্তু ওই লোক কিন্তু রাখবে না, ওই টাকা ইমিডিয়েটলি বাজারে যাবে, ফলে বাজার রিভলভিং হবে। জিনিসটা বুঝছেন না? টাকাটা কিন্তু বাসায় থাকবে না, টাকা কিন্তু বাজারে এসে যাবে, পণ্যর উপর এটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আমি মনে করি এটা একটা নট ব্যাড। কৃষক তার একটা 2,000 টাকা 200 টাকা কৃষকের কাছে অনেক সময় খুবই বিপজ্জনক। আমি গ্রামে গঞ্জে যাই তো 100 টাকার জন্য কিন্তু দেখা যায় যে ওরা অনেক কষ্টে আছে। হ্যাঁ, তখন আজকে 2,000 টাকা যদি পায়, আর যদি তার ক্ষেতের মধ্যে দেখেন জমির মধ্যে যদি কীটপতঙ্গ লাগে, সে 500 টাকার কীটপতঙ্গ নিয়ে এসে কারো জিজ্ঞাসা না করে, মানে কীটনাশকের লোকদেরকে জিজ্ঞেস করে সে স্প্রে করে, তাহলে তার ফসলটা বাঁচবে। অনেক সময় 500 টাকার জন্য তার চোখের সামনে দেখতেছে তার ফসলের মধ্যে ছত্রাক পড়ে গেছে। শীতের সময় দেখা যায় কি, ওয়ান ফাইন মর্নিং যেদিন খুব কুয়াশা হয়েছে, দেখবেন মানুষ মাথা হাত দিয়ে বসে রয়েছে। কী হয়েছে? সকালবেলা ওইটা দেখে তার সম্পূর্ণ পটেটো মধ্যে ছত্রাক পড়ে গেছে। এবং এটা থেকে দেখা গেল যে ইমিডিয়েটলি এটাকে থিওবিট টাইপের মানে একটা প্রোডাক্ট আছে, ওইটা দিয়ে স্প্রে করলে এটা মরে যাবে। কিন্তু এটা ওই টাকাটা দিয়ে 500 টাকা নাই ওইটা দিতে পারতেছে না। 500 টাকা জোগাড় করতে করতে গাছ দেখা গেল নষ্ট হয়ে গেছে 2-3 দিনে। তো এইসব কাজে লাগবে। তারপরে ধরেন উনি আপনার কি মনে হয় স্যার এটা প্রপার, আমরা যেমন আগে যে প্র্যাকটিস দেখেছি, প্রপার মানুষের কাছে কি এই কার্ডটা গিয়ে পৌঁছাবে? দেখেন, এটা কিন্তু গভর্নমেন্টের কাজ। গভর্নমেন্ট যদি প্রপার, একটা প্রাইম মিনিস্টার একটা চিন্তাধারা করছে, হ্যাঁ, এটা আমরা অ্যাপ্রুভাল করেছি। এখন তো ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব ওনার না, ইমপ্লিমেন্টেশন তো গভর্নমেন্টের। কাজে গভর্নমেন্টের স্টাফরা যারা আছে, দে শুড আন্ডারস্ট্যান্ড দিস। প্রাইম মিনিস্টার যেটা করা উচিত, যে কেউ যদি এটাকে করতে চায়, ফ্লোটিং করতে চায়, হি শুড বি সিভিয়ারলি পানিশড। তাকে ধরে ওই 2,500 টাকার জন্য 2.5 বছর জেল কেটে দাও, তারপর তুমি বাড়িতে দাও, এবার 2,500 চুরি করো। কেউ যদি বলে যে আমাকে 5,000 টাকা দেন তারপরে আমি একটা কার্ড দেবো, ওর ইমিডিয়েটলি ধরে আচ্ছা সে পিটানো উচিত। কেন? হি ইজ ট্রাইং টু ফ্লোট, এবং এটাকে মেসাকার করার চেষ্টা করতেছে প্রাইম মিনিস্টারের সাম গুড আইডিয়াসকে। ইমামদেরকে টাকা দিচ্ছে, ইমাম সাহেবের টাকা পায়। আমার বাসায় কোরআন শরীফ পড়ায় 1,000 টাকা পায়, ঠিক না? 30 দিনে। তো তারা যদি 5,000 10,000 টাকা দেয়, কোনো গভর্নমেন্ট তো দেয়, গুড ইনিশিয়েটিভ, গুড ইনিশিয়েটিভ, খারাপ তো দেখি না। তার যদি বুঝতাম যে খালি মুসলমানদের দিছে, হিন্দুদের পুরোহিতদের দিছে, তারপরে খ্রিস্টানদের চার্চের লোকজনদেরকে দিছে, বুদ্ধিস্টদেরকে দিছে। ভাই, ছোট ছোট ইনিশিয়েটিভ তো হবে। প্রথমেই তো গিয়া কেউ, তারপরে বড়গুলো তো সাথে সাথে করতেছেন উনি, ওই যে খাল খনন করতেছেন না, হ্যাঁ, এগুলো তো হবে। প্রথম দিকে খাল কাইটা এটা পদ্মা নদী বানানো যাবে, আস্তে আস্তে সময় লাগবে। এবং ওনার ফাদার জিয়া রহমান সাহেব যখন করেছেন আমার মনে আছে, আমরা অনেকে নিয়ে হাসাহাসি করতেছিল, যাই ওটা খায় উদাল দেখ করে কী করবে। কিছুদিন পরে দেখা যায় যে চতুর্দিকে পানির আধার হয়েছে, বুঝছেন না? এটা তো পুকুর কাটার মতো। তো কাজেই এইগুলি করতে দেন, হোক। স্যার, তাহলে আরেকটা প্রশ্ন চলে আসলো। আপনি কর্পোরেটে ছিলেন আমরা জানি, কিন্তু রাজনীতিতে আপনি কিভাবে ইনভলভ হলেন? আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, ওই এখনো আছি, এখনো আছেন। হ্যাঁ, এটা হলো কি, আমি এমবিএ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাকে করলো। কেন? এমবিএ, এই যে ড্যাবের যেরকম আছে ডক্টরদের, ইঞ্জিনিয়ারদের আছে, এমবিএদের একটা অ্যাসোসিয়েশন। এটা কিন্তু আমার ম্যাডামের পারমিশন লাগে, কারণ
কারণ কি, আপনি যদি বিএনপির নাম দিয়ে কোনো কিছু করতে চান তো বিএনপি চেয়ারপারসনের অনুমোদন লাগবে। আপনি সকাল ওইটা জাতীয়তাবাদী এই কি বলে ফকির দল, ভিক্ষুক দল, এটা করতে পারবেন না। আপনি এটা করতে গেলে আপনাকে কিন্তু ম্যাডামের পারমিশন লাগবে, এখন চেয়ারম্যান সাহেবের পারমিশন পাবেন। তো আমাকে যখন করলো এরকম, জোর করে, আমি হইতে চাইনি, জোর করে আমার করলো, সেইভাবে আমি ম্যাডামের সান্নিধ্যে আসলাম। ম্যাডাম দেখি উনি 2016 সনে, আমি জানতামও না, উনি আমাকে ওনার উপদেষ্টা নিয়োগ করলেন। আমি বাসায় বসে আছি, দেখতেছি টেলিভিশনে, সেইভাবে এইটার সাথে ইনভলভ হয়ে গেলাম। তারপরে তো ম্যাডামের সঙ্গে আমার বহুবার মিটিং হয়েছে। ওই আমাদের যে অ্যাডভাইজার্স কাউন্সিলের মিটিং হয়েছে, উনি ডাকতেন, কথা বলতেন, আমাদের কাছে পরামর্শ নিতেন। হ্যাঁ, উনি তো ওই দিক দিয়ে ওনার তো তুলনা, ওনার তুলনা উনিই হবে আর কি। আজকে মানে এটা বলে শেষ করতে পারবো না। আপনি তাহলে স্যার এখন কোন পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনার আগে সিইও ছিলেন বা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন? আমি তো এখন তিনটে ইউনিভার্সিটির প্রফেসর। জি স্যার। আমি তখন, আমাকে 3টে ইউনিভার্সিটি, এবার আরেকটা দিচ্ছে আমাকে, তারা বলতেছে প্রফেসর ইন প্র্যাকটিস, প্রফেসর প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিসের মাধ্যমে আমি ফুল প্রফেসরের জ্ঞান নিয়েছি। এবং তাছাড়া আমি বহুত ইউনিভার্সিটি পড়াই, এখনও রেগুলার পড়াই। তো আমার পরিচয় একটা, পড়াতে স্যার কেমন লাগে? ভালো লাগে, আমি তো খুব ভালো লাগে। আমি তো পড়াশোনা করি, আমি 12-13 বছর একটানা পড়িয়েছি ইয়েতে, সাউথ ইস্টে, বেশ কিছুদিন নর্থ সাউথে পড়িয়েছি। আইবিএতে তো আমার নিজের ম্যাটার, প্রায় আমি ক্লাস নিই। তারপর অন্যান্য সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু আমি মোটামুটি ক্লাস নিয়েছি, কিন্তু রেগুলার পয়সার বিনিময়ে পড়িয়েছি এই সাউথ ইস্টে আর নর্থ সাউথে, আর এখন কয়েকটা আছে ওটা পড়াচ্ছি। পড়াতে ভালো লাগে। আর আপনি আমার পরিচয় জানতে চাইলেন, আমার পরিচয়, আমি একজন বাংলাদেশি লোক, এটি আমার সবচেয়ে বড় পরিচয়। তাছাড়া ঠিক আছে, যখন আমি পার্টিতে আমি ম্যাডামের উপদেষ্টা ছিলাম, এখন চেয়ারম্যানের উপদেষ্টা, আই ফিল প্রাউড দ্যাট আই স্পেন্ড 50 ইয়ার্স ইন দ্য কর্পোরেট লাইফ। এবং এখনও অনেক কোম্পানি আমাকে অফার করে, আমি এখনও জয়েন করতে পারি যে কোনো জায়গায়, এটা ব্যাপার না। এমনকি কোনো প্ল্যান আছে স্যার? না, আমার এখন প্ল্যান হলো আমার টিচিংয়েই আপাতত। আমার চিলড্রেনরা বড় হয়ে গেছে, তারাও চায় না যে আমি সারাক্ষণই সারা জীবনই পরিশ্রম করতে থাকি। হতে পারে আমার ইচ্ছা হলে জয়েন করতে পারি। আপনার লাইফের কোনো একটা কঠিন পরিস্থিতির গল্প কি স্যার আমাদেরকে শোনাবেন, যে একটা খুবই হার্শ টাইম ছিল? কঠিন পরিস্থিতি বলতে, আমার জীবনে দুঃখের একটাই দিন আই লস্ট মাই মাদার। সবাই যে কোনো মা পেল, কিন্তু আমি আবার খুবই মাতৃকাতর ছিলাম। আমার আব্বা বেশ কিছু আগে মারা গেছেন, আমি MBA পাস করার পরেই মারা গেছে, চাকরি উনি দেখেও গেছেন, কিন্তু আমার আম্মা মারা গেছেন অনেক পরে। দ্যাট ওয়াজ এ ভেরি টাফ টাইম ফর মি। আদারওয়াইজ সাংসারিক জীবনে, চাকরির জীবনে বা সামাজিক জীবনে মাশাল্লাহ আমার কোনো ক্রাইসিস কোনোদিন আমার হয়নি। আল্লাহ আমাকে ভালো স্বাস্থ্য দান করেছেন, যতটুকু আছি আমি সুস্বাস্থ্যের অধিকারী আছি। এটি আমার সন্তানরা ভালো লেখাপড়া করেছে, এইটা আমার কাছে। আই হ্যাভ গট 7 গ্র্যান্ডচিলড্রেন, যারা আমি মনে করি আমার জন্য আল্লাহকে একটা রহমত দিয়েছেন। আমি আই এম কোয়াইট এ হ্যাপি পারসন। এখন যদি স্যার আবার নতুন করে শুরু করেন, যে আপনার বয়স যদি 25 হয়, তো সেক্ষেত্রে আপনি কিভাবে শুরু করবেন জার্নিটা? যেটা আমি করেছি, জার্নিটা খারাপ ছিল না তো। আই উইল ফলো দিস। দিস ওয়াজ এ ভেরি গুড জার্নি। সো ইউ আর হ্যাপি? আই এম ভেরি হ্যাপি। আপনি যদি আমাকে বলেন যে আপনি কি পেয়েছেন আর কি চেয়েছিলেন, আল্লাহর কাছে আমি যা চেয়েছিলাম, আল্লাহ তার চেয়ে অনেক অধিক আমাকে দিয়েছেন। আমার মানুষ বলে না যে আমি এটা চাইছিলাম পাই নাই, আমার প্রাপ্তির কোনো রিগ্রেট আপনার নাই? রিগ্রেট তো প্রশ্নের কথা, আমার আল্লাহর কাছে শুকরিয়াই আছে শুধু। আল্লাহ না চাওয়ার আগে উনি আমাকে সব দিয়ে দিয়েছেন। কাজেই আই ক্যানট সে আই উইল বি বেইমান ইফ আই সে দ্যাট। আই হ্যাভ টু বি ভেরি honest to be Allah that you gave me everything very positive. Good children, good brother, sister, good parents, good friends, good companies I have worked, and now I have got good grandchildren. So আল্লাহকে আমি কোন জায়গায় বলবো? আর বলতে পারেন আমার 2টা বাড়ি আছে, 20টা বাড়ি না কেন? আই এম নট এ বেসুবরি বান্দা, আমি বেসুবর করতে পারবো না। আল্লাহ তো বলছেন ইনলাম না সাহেবরি, তুমি ধৈর্য ধরো, আমি ধৈর্যশীলের সাথে আছি। তো এটা তো অধৈর্যের এইসব আলাপ অন্য লোকে করতে পারবে, কিন্তু আমি এটা পারবো না। আই এম হ্যাপি। তাহলে স্যার এখন যারা স্টুডেন্ট রিসেন্টলি গ্র্যাজুয়েশন শেষ করে বের হবে বা ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? ওয়ার্ক হার্ড। ইফ ইউ আর এ স্টুডেন্ট, স্টাডি সিরিয়াসলি। ইউ হ্যাভ গট নো আদার জব।
ওই প্রেম করেন না, আর ওই মানে ঘুরেন না, ওই যে মেয়ের পিছনে পড়তেছেন বা যে ছেলের পিছনে ঘুরতেছেন এর সাথে থাকবে না তো। আপনার রেজাল্ট ভালো না হলেও আউট। আপনি যদি বেকার থাকেন, ওর বাপ একটা এই আমেরিকার একটা মানে অধিবাসী একটা মেয়ে ছেলের কাছে বিয়ে দিয়ে দিবে, অথবা দেশেরই একটা বিসিএস করা ছেলের কাছে বিয়ে দিয়ে দিবে, আপনি হা করে কানবেন, আর মেয়েও খুশি মনে চলে যাবে, এই বেকারটার সাথে সারা জীবন কাটাও কেন। কাজে আকার হওয়ার চেষ্টা করেন, ওইসবগুলি হাত লাগে বাদ দেন। আর যদি আপনি চাকরি করেন, তাহলে যে চাকরিটা করতেছেন এটা সিরিয়াসলি করেন। আমি বড় হয়ে এইটা হবো, ওইটা হবো, এটা পাইলাম না, ওইটা পাইলাম না, ভাই একটা সিঁড়ি ভাই ভাই, একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে আপনাকে যেতে হবে। দের ইজ নো লিফট ইন সার্ভিস। ইউ মেক ইউর কেরিয়ার এক্সেলেন্ট বাই ডুইং এ হার্ড জব। বর্তমান যে কাজটা দিচ্ছে আপনাকে, এটা করে দেখাই দেন না যে আমি অনেক পারি, তবে না আপনাকে একটা ভালো জব দিবে। রাইট। তা আমরা তো তাই করেছি, দিয়েছে। যদি বলা যায় পরে ফোন করে, আলমগীর কেমন আছেন, জি স্যার, চেয়ারম্যান এমডি সাহেব ফোন করে ঢাকা থেকে, আই এম পোস্টেড ইন পাবনা অ্যাজ এ রিজিওনাল চিফ অথবা জোনাল চিফ। বলে যে হাউ ইজ থিংস গোয়িং, আমি স্যার গুড। আর বিজি নাও ইট ইজ, আমি নো স্যার নট অ্যাট অল। দুপুরে কোথায় ছিলেন, আমি দুপুরে বাসায় ঘুমাইতেছিলাম। সাহস পাবে কে বলতে? কেন? আমি আই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট জব। এটা তো বলতে পারে না যে তোমার জবটা খারাপ। দেখেন স্যার, আমি 8টা রিজিয়নের মধ্যে ফার্স্ট, আমি ক্লাসের ফার্স্ট বয়, আর কি হইতে পারেন আমাকে? আমি 100-র মধ্যে আপনি কি দিলেন আমারে? 100-র মধ্যে 99 পাইছি সব ঠিকই। তো স্যার আমি কি করব বলেন? হ্যাঁ তোমার করা আছে, তোমারে 2টা প্রমোশন দিয়ে দিলাম একসাথে। 7-এ ছিল, 9-এর বই পড়ো, দিগ্গারম পারো। তো এইরকম করে তো বড় হয়েছি। 9-এর বই দিছে, ওইটা ভালো করে পড়ছি, ভালো পারছি। মানে আবার যে উচ্চতর যে দায়িত্ব দিছে সেটা আরো অনেক ভালো করে করছি, তা আরো উচ্চতর। তবে স্যার, এখনকার জেনারেশনে আমরা যেটা লক্ষ্য করি যে আসলে স্টুডেন্টদের পড়াশোনায় খুব একটা মনোযোগ নাই, পড়াশোনা করতে চায় না। তো এটার জন্য আসলে কি করণীয় তাদের? না, আপনি তারাও শিক্ষকের তাদের জায়গা থেকে যদি বলেন। আমি বলি কি, দিস আপনি যদি ফিরাইতে পারবেন না। ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড, এবং অ্যাডাপ্টেবিলিটি ইজ এ বিগ ভার্চু একটা মানুষের জীবনে। আমি যখন MBA পাস করি তখনও কিন্তু ক্যালকুলেটরের আবিষ্কার হয়নি, বুঝতে বুঝছেন? আর ক্যালকুলেটর আমার চোখের সামনে আবিষ্কার হলো, কম্পিউটার হইলো, এখন AI। এখন দেখেন আমি কিন্তু এটা সবগুলির সাথে অ্যাডাপ্টিভ। বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটারটা, স্ক্রিন না, কম্পিউটারটা এত বড় স্ক্রিন, কম্পিউটার, এখানে আমি কম্পিউট করি, ওখানে হয়। এইটা কিন্তু আমার ঘরেই লাগানো প্রথম। আচ্ছা, এইগুলি কিন্তু আমি করছি, কারণ অ্যাডাপ্টে আমি শিখে গেছি এগুলো। তো ওদের কিন্তু অ্যাডাপ্টেবিলিটি লাগবে, বুঝছেন না? শিখতে হবে। আজকে ফোন পাইছেন, লাকি এনাফ। এই ফোনে কোনো জিনিস সলিউশন করতে পারছেন না, দিলেন ChatGPT থেকে, দমদম করে একটা উত্তর দিয়ে দিল, আপনি এই করেন বা আমি এইটা লেখেন। ওই যে রাইট এন এসে অন কাউ, ChatGPT দেখবেন আপনার সঙ্গে সঙ্গে গরু রচনা লিখে দিয়ে দিছে। তো এটা আমার সময় তো ছিল না, আর গরু রচনা দেখতে হলে আমার অনেকগুলি রচনা বই দেখতে হয়েছে। তা আপনি এইটাকে টেক ইট পজিটিভ, ইউজ ইট পজিটিভলি। আপনি সারাক্ষণ কম্পিউটারের মধ্যে দরকার নাই, আপনি কী কী বলে টিকটক ফিকটক এসবের দরকার নেই তো। আপনি ঢুকেন গুগলসে। আমি তো একটু আগে আপনার এখানে আসার আগে একটু আগে গুগল করে দেখতেছিলাম যে বাংলাদেশে, হঠাৎ মাথায় আসলো, বাংলাদেশে কত লক্ষ লোক সরকারি চাকরি করে। আচ্ছা, আমি পাইলাম 15 লক্ষ লোক সরকারি চাকরি করে। কত টাকা তাদের পিছনে ব্যয় হয়, লেখা আছে 43% অফ দ্য টোটাল ইনকাম। তাহলে আমার ইনকাম মিন্স, তার টোটাল যে খরচটা হয় আমাদের, আচ্ছা, তার প্রায় অর্ধেকই কর্মচারীদের বেতন, আচ্ছা, স্টাফদের পেছনে স্টাফ দেয়, ফুল গভর্নমেন্ট, গভর্নমেন্টের ফুল স্টাফ দেয়। তারপর কত পার্সেন্ট রেইজ হয়েছে কোন বছরে। এটা যদি কম্পেয়ার টু কর্পোরেট একটা কোম্পানির সাথে কর্পোরেট কেমন কোম্পানির সাথে হবে মিলবে না এটা। এখন মিলে, এখন গভর্নমেন্টের সার্ভেন্টও অনেক টাকা বেতন পায়। মানে তো কর্পোরেট top সাইডে level- কেমন পার্সেন্টেজ থাকে না, স্টাফদের একটা পেছনে? লেভেল আছে, ওই লেভেল পর্যন্ত মোটামুটি কাছাকাছি আছে। যেমন ধরেন স্টার্টিংয়ে একটা ম্যাজিস্ট্রেটও যা পায়, কর্পোরেটের একটা ভালো এমপ্লয়িও তাই পায়। আর আমার সময় এটা ছিল না। যেমন ধরেন আমি যখন শুরু করি 9,000 টাকা বেতন দিই, তখন একটা ম্যাজিস্ট্রেটের বেতন ছিল 600 টাকা। তো ওইটা তখন ছিল না। এখন যদি স্যার একটু বলেন যে আপনার সর্বশেষ স্যালারি কত দিয়ে শেষ ওহ, করেছেন? এটা তো অনেক। I was to be one of the highest salarized person in the country. And I বলি অনেক টাকা বেতন ছিল আমার। ইট ইজ হিউজ সাম। এবং
এটা আমি এখনো যে চাকরি করি আমাকে এরকম দিতে হবে। এটা বললে মনে হয় স্যার অনেকের জন্য ইন্সপায়ারিং না, হবে। আমার অনেক টাকা, অনেক টাকা এটা। আমি যদিও জানি, তারপর আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি স্যার। অনেক টাকা, অনেক টাকা। যাই হোক, এটা আর বলে আর ইয়ে করতে, অন্যদের এম্বারেস করতে চাই না। বললাম তো না স্যার, আমার মনে হয় এম্বারেসিং এর ব্যাপার না, এটা highest অনেকে ইন্সপায়ার্ড হবে। আমার যে যেমন আমি তো বললাম যে বাংলাদেশ হাইয়েস্ট, এর চাইতে তোর বলার কিছু নাই। উইথ মানে লেটেস্ট কার্স ফর মি, ফর মাই ওয়াইফ, মার্সিডিজ অর কি বলে টয়োটা, ইয়ে মানে বড় গাড়িগুলো যে ফর মাই ওয়াইফ, মানে এসইবি সব। হ্যাঁ এসইউভি তো অবশ্যই। এবং এগুলো আমরা উপভোগ করেছি, এটা কোনো ব্যাপার না। সার্ভিসও যেমন দিয়েছি, উপভোগ করেছি, কই এখনো করি। তাহলে স্যার ক্যারিয়ারে ভালো করার জন্য আপনার কি মনে হয় যে ওই একাডেমিক রেজাল্ট এন্ড হচ্ছে নিজের হার্ডওয়ার্ক এটাই কি এনাফ, না নেটওয়ার্কেরও প্রয়োজন না, আছে? নেটওয়ার্কের প্রয়োজন আছে, ওটা অটোমেটিক হবে। আচ্ছা, আপনি পরীক্ষা যে ফার্স্ট হন, বাংলাদেশের সব সাংবাদিক দৌড়াইব আপনার কাছে, ভাই বলেন, কিছু বলেন, কিছু বলেন, আরম্ভ হয়ে গেল নেটওয়ার্কিং। পরীক্ষা ফেল করেন, কেউ জিজ্ঞাসা করবেন, পরীক্ষায় মোটামুটি রেজাল্ট করেন, কেউ জিজ্ঞাসা করবেন। আমার কথা হলো কি, যদি আপনি পড়াশোনা করেন তো ভালোভাবে করেন, আর যদি পড়াশোনা না করেন তাহলে ঠিক আছে, আপনি আইএ বিএ যতটুকু পড়িয়া চাকরি ব্যবসা বাণিজ্য করবেন, করেন, সমস্যা নেই, এখানে তো আমার কোনো চাপ নাই। কিন্তু আমার মতো যে মধ্যবিত্ত পরিবার থেকে যারা গড়ে উঠবে তাদের জন্য কিন্তু বিরাট চাপ আছে। কারণ আই এম নট সান অফ এন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মাই ফাদার ওয়াজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট অ্যান্ড হি হ্যাড লিমিটেড ইনকাম অ্যান্ড হি হ্যাড মেনি চিলড্রেন, অফকোর্স ইচ অফ দেম ওয়ার ভেরি ব্রিলিয়েন্ট অ্যান্ড ইচ অফ দেম হ্যাজ বিকাম বিগ। বড় হয়েছে, অনেক বড় হয়েছে একদম। কিন্তু আমাদের চাপ ছিল, আমাদের চাপ দুই দিকে, পড়াশোনার চাপ, এক্সপেন্ডিচার কন্ট্রোল। এক্সপেন্ডিচার তো টাকা তো নাই, বিড়ি সিগারেট খাইবেন ও আড্ডা মারবেন, এটা নাই। হ্যাঁ, আমরা ওই স্টাইপেন এইটা সেটা সব পাইয়া দুষ্টামি করে পড়তাম। কিন্তু এমন না যে আমি গরিবের ছেলে, আমার তখনও আমার বাপের যথেষ্ট টাকা, ভাইদেরও যথেষ্ট টাকা, দিবে না, দিলে নষ্ট হয়ে যাবে, এরকম একটা ধারণা। হ্যাঁ, কিন্তু এখন তো বাপ মানে টানে না। এখন তো তার একটু ভালো রেজাল্ট করতে হলে তার মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল হলে তার এই ধরনের মোটরসাইকেল লাগবে, ওই ধরনের লাগবে। হ্যাঁ, আইফোন লাগে, আইফোন তো লাগবেই, আর এনফোর্ড মোটরসাইকেল কি আছে একটা, ওইটা লাগবে। বুঝছেন না? এইটা আমরা চিন্তা করিনি। আমরা চিন্তা করছি এটা না যে একদিন আমার বাসায় 3-4টা গাড়ি থাকবে। হ্যাঁ, আমার বাসায় একটা মার্সিডিজ থাকবে, একটা টয়োটা ক্রাউন, ভুলে গেছিলাম, ক্রাউন থাকবে আমার বাসায়, 2টা আরও ছোটো প্রিমিয় গাড়ি থাকবে, যাতে করে আমি এনাফ, গড ইজ গিভেন ইট। এবং আমি নিজে সৎ পয়সা বাড়ি করব, সৎ পয়সা গভর্নমেন্ট আমার ল্যান্ড দিয়েছে, উত্তরে আমাকে টাকা দিচ্ছে গভর্নমেন্ট, উইথ অলমোস্ট নো প্রাইস, 80,000 টাকা কাটা, তাই না? এখন থেকে যেটা দাম 4 লাখ টাকা দিয়ে কিনেছি, পাইছি, তো 10 কোটি টাকা দাম আছে জায়গাটার দাম। তো এরকম তো আল্লাহই তো দিবে, মানে আল্লাহ তো বলছি তুই চেষ্টা কর, সৎ পথে থাক, তোকে আমি ঠকাবো না। তার তো ওয়েলথ দেওয়ার আল্লাহর কোনো সমস্যা। এখন স্যার আমরা যেভাবে দেখি যে যেভাবে সমাজে অবক্ষয় হচ্ছে, মাদকাসক্তি বা হচ্ছে আপনার ধর্ষণ, খুন, ছোট একটা ব্যাপার নিয়ে হচ্ছে ঝগড়া, কিশোর গ্যাং, এই টোটাল জেনারেশনটাকে নিয়ে যদি আপনি কিছু বলতেন। এটা হয়েছে কি, ওদের দোষ নেই খালি, এটা পারিপার্শ্বিকতা, সমাজ ব্যবস্থা এবং আমাদের ললেসনেস করার একটা ইচ্ছা, এবং আমাদের ছেলেদেরকে পলিটিক্যাল পার্টি কর্তৃক ব্যবহার করা, এই সমস্ত কিছু নিয়ে। দেখেন, আমাদের দেশ স্বাধীন হয়েছিল অনেক আশা ভরসা নিয়ে, তার মাঝে অনেক কিছু হয়ে গেছে। 75-এ একটা ঘটনা ঘটে গেছে, 91-90-এ ঘটনা ঘটেছে, আবার এই যে দেখেন 2024-এ ঘটনা ঘটল। এতে কিন্তু আমাদের ছেলেরা অনন্য ভূমিকা রেখেছে, কিন্তু দিনের শেষে তারা কি পেয়েছে? তারা কিন্তু হতাশ হয়ে যায়। তারা কিন্তু এটা টাকার জন্য করে নাই, তারা বলছে যে সমাজ ব্যবস্থাটাকে আমরা ঠিক করব। কয়েকদিন আগে শুনছি, বলছে কি হয়েছে, সমাজ ব্যবস্থা মেরামত চলছে, মেরামত করব। মেরামত করতে গিয়ে যদি মেরামত করতে না পারে, তো দেখে আরে আমার কষ্টও পিঠা গেছে, আমি মাইরও খাইছি, পিটানো খাইছি, কেউ পা হারাইছে, কেউ চোখ হারাইছে, কেউ তার আত্মীয় স্বজনকে হারিয়েছে প্রাণে, কিন্তু দেশ কিন্তু ঠিক হয়নি। এই কারণেই কিন্তু আমরা আশাবাদী যে একজন তরুণ নেতৃত্ব আমাদের তারেক রহমান সাহেব যেটা আসছেন, আল্লাহর কাছে দোয়া করি, কারণ এইটা আমরা ফেইলিওর হলে তো আমাদের কোনো স্থান থাকবে না। আমরা অনেকে নিয়ে এটা নিয়ে মজা করতেছি, কিন্তু মজা করার জায়গা না। এটা যদি আপনি ঠিক না হয়, তা আপনি কি মনে করেন
ফেসিস সরকার এসে আবার ঠিক করবে। আরে ভাই, বড় বড় ওরাল রেন্ট দিচ্ছেন, ভালো কথা, 15 বছর করবেন, কিন্তু আপনি তো সাথে সাথে দেশের ফুকলা করে ফেলাইছেন ইয়েটারে, এই ব্যাংক খাতকে। আপনি ল অ্যান্ড অর্ডারকে 12টা বাজায় দিয়েছেন। আমি নিজে 2 মাস জেল কাটছি, সিটিং ম্যানেজিং ডিরেক্টর। আমার অন্যায় কি? ম্যাডামের কেন অ্যাডভাইজার। আমার নামে 14টা মামলা। কি মামলা দিছে? যে আমি বোমা মারছি, আমার হাতে গ্রেনেড পাইছে, আমি মিছিল মানে আপনার হাতে গ্রেনেড পেয়েছে? হ্যাঁ, আমার হাতে বিস্ফোরক পাইছে, আচ্ছা। বিস্ফোরক। তারপরে আমি মিছিল করেছি, আচ্ছা। শহীদ জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, মুক্তি চাই। মিছিল করেছি কোথায়, অমুক জায়গায়, আমি নামও চিনি না। আমি যেখানে সকালে টাই স্যুট পরে অফিসে যাই, সারাদিন পরে বাসায় গেছি, খাওয়া দাওয়া করে গোসল করে, নামাজ পড়ে গোসল করে খাওয়া দাওয়া করে দাঁড়াইছি, হাজার হাজার পুলিশ আমার বাসায়। কি আমি কি ব্যাপার অফিসার? কয় স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট, দ্যার 14 কেসেস এগেনস্ট ইউ। কি কেস? এই কেস। আপনি স্যার যেতে হবে আমাদের সাথে। আমি কালকে কোর্টে হাজির হবো। কোনো, ইউ হ্যাভ টু গো। পরের দিন কোর্টে হাজির করছে। কোর্ট তো এই আছে, আবার স্ট্যাম্প নিয়ে বসে আছে যে তারা রিমান্ডে দাও। 2 বার রিমান্ডে পাঠাইছে আমাকে। কাজে এগুলি কিন্তু আমার কষ্ট করেছি, আমাদেরও কিন্তু উচ্চ আশা হয়েছে। এখন যে আশাহত হই, আমি হয়তো এটাকে কন্ট্রোল করে ফেলবো, কিন্তু একটা ইয়াং ছেলে নাও করতে পারে, সে বিপদে যেতে পারে। সে বলবো যে না, আমার হাত আমারটা আমি করব, হইল না, আমার টাকা আমারে কামাইতে হইবে, গেলাম গুন্ডা বাজাইতে। ফেলিওর হোক আর পাস হোক, মায়ের খেয়ে হয়তো মরেই গেছে, অথবা সে উইন করছে। কিন্তু এটাই তো বাস্তবতা। আমাদের রাষ্ট্রে যারা কর্ণধার হবে, তারা তো এই সমস্ত এই যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে কল্পনা, এগুলোকে কিন্তু তার কিছুটা রূপায়ণ করতে হবে। আমার যে ছেলেটা স্লোগান দিয়ে আমাকে আজকে এখানে আনলো, সে রাস্তায় স্লোগানে দিয়ে থাকবে তা না। এখন 1 কাপ পানিতে, মানে 1 গ্লাস দুধ খাওয়ার আগে তাকে আধা গ্লাস দুধ দেন না। ওই তো ওর কারণে তো আমি দুধটা খাইতে পারতেছি, আজকে যে আপনার এখানে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটা তো এদের কারণেই। কাজে সবাইকেই আমি আজকের থেকে এটা করে বলি না, মুক্তিযুদ্ধে বলেন বা 91 বা 75 এর সব সময় যারা করেছে, তারা যদি মানে মূল্যায়িত না হয়, তাইলে থেকে এগুলি আশা হতাশা আছে। আপনি যেগুলো আগে বললেন যে তারা ড্রাগ নিচ্ছে, তারা মানে গুন্ডামি করতেছে, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আউট অফ অল দিস বিদেশে কেন নাই? বিকজ তাদের বেয়ার নেসেসিটির জন্য কোনো চিন্তা করতে হয় না। আজকে আমি ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স, তার পরিবর্তে আমি কী পাচ্ছি? আমি হাসপাতালে আমার যে তারা কাছে এখন অসুস্থ হই, আপনি আমার কই নিয়ে যাবেন? ঢাকা মেডিকেলে নাকি বড় একটা ক্লিনিকে? যে ঢাকা মেডিকেলে জানেন যেটা অতটা চিকিৎসা হবে না। তো এই যে আমার জন্য যে একটা রাস্তাঘাট, যে আমি যাচ্ছি, রাস্তাগুলো ভাঙ্গা না ভালো, আমার গাড়িটা কি সুন্দর করে যেতে পারবে? ট্রাফিক কি ঠিক আছে? নাই। আই এম পেইং ট্যাক্সেস ভাই, যে ট্যাক্স দিয়ে তুমি 15 লক্ষ লোক রাখছো। তো এরা যদি কাজ না করাইতে পারে, তাহলে ভাই আমি তো হতাশ। রাস্তায় দেয় যতবার আপনি দেখেন গ্যাঞ্জাম, তো আমি হতাশ হয়ে যান। এইটি তরুণ যারা উদ্যোক্তা, যারা নতুন করে বিজনেস শুরু করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? তারা প্রথমত উদ্যোক্তা হইলে যে যেটা করবে সে তো বুঝে শুনে করতেছে, তার কাছে কত টাকা, 70 টাকার উপরে নির্ভর করবে। ব্যাঙ্গলোর পরের কথা, যেটা করবে একটু সিরিয়াসলি দেখে যেন করে, যে এটার মধ্যে তার প্রথমত কত টাকা থাকলে আমি ইনভেস্ট করবো, ওখানে কম্পিটিশনটা কেমন আছে, যেটা আমরা একটা বিজনেস গ্রাজুয়েট হিসাবে আমরা অ্যানালাইজ করে কোনো একটা প্রোডাক্ট বাজারে দিই, অথবা কোনো একটা মানে কোনো প্রোডাক্ট বাজারে দিই, অথবা কোনো একটা মার্কেটে নতুন ঢুকি। আমি কি লবণ নতুন করে দিব কি দিব না? আমি দেখলাম সব লবণ ময়লা, আমি সাদা লবণ দিই, বলে আমারটা ডার্ট ফ্রি, আমারটা 100% পিওর, আমি জানি মানুষ এটা নিবে, বুঝছেন না? এখন আপনি যদি এই লবণের উপর আর কী দিবেন বলবেন, এটা বলতে তো পারবেন না। কাজে আপনি অন্য কিছু একটা চিন্তা করেন, বা এইটাই দেন, দেখেন যে ঠিক আছে এই লবণ দিয়ে সারা বাংলাদেশ কভার হচ্ছে কিনা, বা আমার এখন সুযোগ আছে কিনা। আমি যেটা যশোরে এই ফ্যাক্টরিতে দিই, যশোর এলাকাটাতে আমি বেচতে পারবো কিনা। এরকম অনেক চিন্তা ভাবনা করে করতে হবে। মানে শুরু করার জন্য আসলে কোন জায়গাটা থেকে শুরু করবে? না, শুরু করবে তার অ্যানালাইসিস। আচ্ছা, যে যত ভালো অ্যানালাইসিসটা করবে, কি ব্যবসাটা করবে, আচ্ছা, কি ব্যবসা করবে, কত টাকা আছে, হ্যাঁ, সেটার উপর নির্ভর করে।
আপনার কাছে যদি আজকে 5,000 টাকা থাকে, আপনি ব্যবসা করতে পারবেন। আপনি একটা গলার দড়ি লাগাই দিয়ে সিগারেট বেচতে হবে, তো এটা তো আপনার ব্যবসা না। এটা তো স্যার আকিব সাহেব তো এখান থেকে আসছে না, আজকে স্যার পারছে, আমরা পারবো না। ওই দিনটা চলে গেছে, দোজ ডেজ গন বাই, ওই দিন চলে গেছে। কয়টা হিসাব হয়েছে বাংলাদেশে? পারেনি। ওনার বুদ্ধি ছিল, কপাল ভালো ছিল, এবং সিচুয়েশনটা ভালো ছিল। 3-4টে মিলাই ফেলাইছে উনি, হ্যাঁ। এবং ওনার দূরদর্শিতা ভালো ছিল। সিগারেট দেওয়া শুরু করছে, বিড়ি দেওয়া শুরু করছে। এখন বিড়ি সিড়ি দেওয়ার তো এখন তো বিড়ি তো করতেই দেয় না মানুষকে, সিগারেটের কোম্পানি তো দিচ্ছে না। যারা বড় লোক হয়েছে বাংলাদেশে অনেক প্রায় সিগারেট বিড়ি থেকে, ওই যে আবুল বিড়ি, আচ্ছা, আবুল বিড়ি থেকে ওই হয়েছে, তারপরে এরা উনি হয়েছে, তারপরে এই যে সোহাগ পরিবহন, ওর ফাদার এই ব্যবসা থেকে বড় হয়েছে। তো এরকম একটা ধারা থাকে। এখনই ধারাটা ওরকমভাবে হওয়া খুব টাফ। জহুরুল ইসলাম সাহেব একদিন জহুরুল ইসলাম সাহেব হয়ে গেছে, রাইট। এই জন্য সবাই পারবে না, ওই লাইনটা ধরতে হবে, নতুন একটা কিছু করতে হবে। তারপর ধরেন ওই যে কি নাম ওর, দানবীর রণদা প্রসাদ শাহ, রাইট। তো উনি কিন্তু দানবীর হইতে পারছেন অনেক, বিকজ হি আর্নড লট অফ, হি গট এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কয়লার ব্যবসা করে অনেক বড় লোক হয়ে গেছে। এখন কোথায় কয়লার ব্যবসা করবেন? নতুন কিছু করতে হবে। না, হ্যাঁ, এটাই বললাম স্যার, এই নতুন এই সময়ে 26 সালে এসে আবার যদি একজন আকিব সাহেবের মতো তো একজন হতে চায়, মোস্তফা কামালের মতো একজন হতে চায়, সেক্ষেত্রে তাদের করণীয় কি বা কি করা উচিত? মুস্তফা কামাল সাহেব অনেক কষ্ট করেছে, এটা কষ্টটা আমার ছেলে করতে, উনি নিজেই তো বলে যে আমি ইয়ের বস্তা মাথায় করে, লবণের বস্তা মাথায়, এক দোকান থেকে ওই দোকানে নিয়ে দিচ্ছি, চাকরি করছি, 150 টাকা বেতন। এইটুকু কি ধৈর্য আমাদের ছেলেদের এখন আছে? আকিব সাহেব নিজে বলছেন যে আমি বেনাপুর স্টেশনের মধ্যে, না কোন স্টেশনে, কলকাতা স্টেশনের মধ্যে রাতে ঘুমাইতেন। তার ফল বেচতেন, ফলটাকে এক জায়গায় দোকানে রেখে এখানে ঘুমাইতেন, পরের দিন সকালবেলা ওই ফলটা নিয়ে মাথা তুলে বেচতেন। এটা কয়টা ছেলে করবে আজকে? টিকটক করবে না ওইটা করবে? তাহলে স্যার তাদের জন্য আপনার তাদের জন্য নতুনত্ব, করণীয় তার করণীয় হলো তাই সে যেটুকু আছে ওইটা থেকে বড় হওয়ার চেষ্টা করা। ওরা ওই সিস্টেমে চলবে না যে আমি রেল স্টেশনে ঘুমায় থাকবো, স্টেশনে ঘুমায় থাকলে সকালটা দেবে ও নিজেই নেই। আচ্ছা, তার নিজের যেটুকু আছে ওইটুকু দিয়ে চেষ্টা করতে হবে বড় হওয়ার জন্য। তার যতটুকু পুঁজি দিতে পারবে, বাপ মার কাছে যা নিতে পারবে, সেটা কোথায় ইনভেস্টমেন্ট করলে ভালো হবে। তার যদি পৈতৃক ব্যবসা থাকে তাহলে তো সে জানে ওই ব্যবসাটা কেমন। আর যদি সে প্রথম সরকারি চাকরি বা একটা চাকরিজীবী আমার মতো, তার ছেলে যদি ব্যবসা করতে চায়, তারা মেনি বিজনেস উইচ আর কনফার্ম বিজনেস। ওষুধের দোকান দিয়ে ফেলায় একজন, একটা কটা বাস কিনে ফেলায়, অনেক কিছু তো করে, এইগুলো ট্রেডিশনাল বিজনেসের মধ্যে। ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, এবং আমি বিশ্বাস করি আমাদের যারা দর্শক এত সময় ধরে প্রোগ্রামটা দেখেছে তারা উপকৃত হবে। বিশেষ করে যারা বিজনেস করতে চায় বা যারা কর্পোরেটে কেরিয়ার করতে চায় তারা সবাই উপকৃত হবে। আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য আমি অনুরোধ করব সবাইকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য। অ্যান্ড পরবর্তী এপিসোডে আপনারা কাকে গেস্ট হিসেবে দেখতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।